কি অবস্থা? আশা করি ভালো আছেন সবাই। এই কনকনে শীতে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ যাচ্ছি শীতের বাড়ি পঞ্চগড়। যাই হোক, শীতের বাড়ি যাওয়ার আগে একটা কথা বলি। আগামী বাংলাদেশ হবে নিরাপদ সড়কের বাংলাদেশ। নিরাপদ সড়কের কথা মাথায় রেখে সবাইকে সচেতন করতে আমরা যাচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাফ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তেঁতুলিয়া থেকে টেকনাফ যেতে আমরা কী ধরনের প্রবলেম ফেস করি, আমাদের বর্তমানে বাংলাদেশের সড়কের নিরাপত্তা ব্যবস্থা এবং আমরা কিভাবে ট্রাফিক রুল মেনটেন করি বা কী করছি, গাড়ি চালানোর ক্ষেত্রে কীভাবে সচেতনতা মেনটেন করতেছি, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখন আছি যমুনা সেতুতে, যেটা বঙ্গবন্ধু সেতু নামেও পরিচিত, আপনারা জানেন। তো এই সেতুটা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। যমুনা সেতুটা তো স্বাভাবিক যমুনা নদীর উপরেই অবস্থিত, এবং এটা ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর এই সেতুটার দৈর্ঘ্য প্রায় 4.8 কিলোমিটার, এবং এটার প্রস্থ হচ্ছে 18.5 মিটার। এবং এখানে রেলপথ এবং সড়কপথ দুটো একসাথে রয়েছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে একটি ট্রেন যাচ্ছে এবং বাম পাশে আমরা রয়েছি। বাম পাশে সড়কপথ, ডান পাশে রেলপথ, এবং ওই পথ দিয়ে রেল যাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং একটা ভাইব নিয়ে আসে সকালবেলা শীতের মধ্যে। অনেক বেশি ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে। আজকের ভিডিওটা এমনি একটু বড় হতে যাচ্ছে, তো আমি চেষ্টা করতেছি কালকে সকাল থেকে আবার শুরু করার জন্য। আজকের জন্য এখানেই সমাপ্তি। কালকে সকালে পঞ্চগড় থেকে আমরা আবার শুরু করব। গুড আফটারনুন সবাইকে। এখন বাজতেছে প্রায় 4টার মতো এবং আমরা আছি পঞ্চগড়। তো আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হওয়ার আগে আমরা আমাদের সব কিছু গুছিয়ে নিলাম, এবং আমরা একটু পরে আমাদের বাইকে ফ্ল্যাগ লাগাবো। তো ফ্ল্যাগ বাঁধা শেষ করে আমরা এখন চলে আসলাম তেঁতুলিয়া 0 পয়েন্ট। একটু পরেই আমাদের যাত্রা শুরু হবে। এখানে আমার সাথে আসা আরও 4জন রাইডারকে দেখতে পাচ্ছেন। তো আমরা এসেছি মোট 5জন। তার মধ্যে একজন আকবর ভাই, মাসুম স্যার, আলমগীর ভাই এবং পারভেজ ভাই। আমরা সকলে একটু পরে একসাথে রওনা দিব। তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সামনে কুয়াশা দেখতেছেন, সামনের বাইকটাও দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা। এই কুয়াশায় বাইক চালাতে হলে আমাদের অবশ্যই সাবধানতার সাথে বাইক চালাতে হবে। একটি বাইক থেকে আরেকটি বাইক অন্তত 100 মিটার দূরে রাখার চেষ্টা করুন, যাতে ব্রেক করার সময় পর্যাপ্ত জায়গা পেয়ে থাকেন। কুয়াশা কাটার আগে ওভারটেক করার চেষ্টা না করুন। আর একটা জিনিস হচ্ছে, বাইকের সমস্ত লাইট জ্বালিয়ে দিন, যাতে বিপরীত দিক থেকে আসা গাড়ি আপনাকে সহজেই চিনতে পারে। এখন আপনাদের সাথে আমি আমাদের রুট প্ল্যান শেয়ার করব, কারণ আসার সময় আমরা দিনাজপুর ঘুরে এসেছিলাম, আর এতে আমাদের প্রায় 70 কিলোমিটার বেশি বাইক চালাতে হয়েছিল। তবে যাওয়ার সময় আমরা আর এই কাজ করবো না। পঞ্চগড় জেলা শহর থেকে বের হয়ে আমরা আমাদের প্রথম বিরতি নিব রংপুর মডার্ন মোড়ে। রংপুর মডার্ন মোড়ে যাওয়ার জন্য আমরা পঞ্চগড় শহর থেকে বের হয়ে বোদা বাইপাস হয়ে ডোমরা, তারপর জলঢাকা বাইপাস হয়ে সরাসরি রংপুর মডার্ন মোড়ে গিয়ে পৌঁছাবো। আর এতে আমাদের প্রায় 70 কিলোর মতো সেফ হবে। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা রংপুর মডার্ন মোড়ে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি ওয়েদার এত বেশি ঠান্ডা ছিল যে আমাদের হাত প্রায় অবশ হয়ে যাচ্ছিল। তাই ব্যাকআপ হিসেবে গ্লাভসের উপর পলিথিন মুড়ে নিলাম, যাতে বাতাস ঢুকতে না পারে। তো আপনারা যারা লং রুটে বের হবেন, ব্রেক নেওয়ার সময় চেষ্টা করবেন পানি, কলা এবং ডিম খেতে। আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা একটি করে গ্যাসের ওষুধ সাথে রাখবেন, কারণ এই ধরনের দীর্ঘ ভ্রমণে আপনার এনার্জি খুবই দরকার। তাই কলা, ডিম এবং পানি সবচেয়ে বেশি উপকারী। আর শীতকাল হলে ঘুম না আসে, সেজন্য চা পান করবেন। চা আপনাকে সতেজ রাখতে সহায়তা করবে। প্রথম বিরতি শেষ করে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আশা করি সকাল হওয়ার আগে আমরা যমুনা সেতু পৌঁছাতে পারব। যেহেতু আমরা দক্ষিণ জেলার মানুষ, তাই এদিকটা আমাদের জন্য অনেকটাই অচেনা। যত দ্রুত সম্ভব যমুনা সেতু পার হতে পারলে আমরা তত দ্রুত ঢাকায় পৌঁছতে পারবো, কারণ ঢাকায় জ্যাম পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঢাকায় পৌঁছে আমরা আমাদের সকালের নাস্তা করব। গোবিন্দগঞ্জ হাইওয়েতে বিশাল জ্যাম। আমি চেষ্টা করেছি জ্যামের দৃশ্যগুলো ভিডিওতে না রাখতে, কারণ এতে ভিডিও অনেক বড় হয়ে যায়। তবে এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো, যদি কখনো হাইওয়েতে জ্যাম পড়েন তবে অবশ্যই দুই গাড়ির মাঝখান দিয়ে চালানোর চেষ্টা করবেন। এতে ডাকাতের ঝুঁকি থাকে না। নিরাপত্তার জন্য গাড়িগুলোর মাঝখান দিয়ে থাকলে আপনার বেশ ভালোই হবে। আস্তে আস্তে হর্ন দিয়ে এগিয়ে যাবেন, কারণ দুপাশে কিন্তু ডাকাতের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যাই হোক, জ্যাম শেষ করে মেইন রোডে উঠতে উঠতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। তো আমরা মাঝখানে আবার একটু রেস্ট নিয়েছিলাম।
এদিকে আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ হয়ে গেছে। তো জ্যাম থাকলেও আমরা কিন্তু হালকা রানিংয়ে ছিলাম, তাই ব্যাটারি চেঞ্জ করিনি। আর এখন ক্যামেরা অন করে আমি যেখানে আছি এখানে আমরা আরও 1 ঘন্টা আগে থাকার কথা ছিল, 1 থেকে 1.5 ঘন্টা আগে থাকার কথা ছিল, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং ট্রাকগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যে আমরা যে মাঝখান দিয়ে অথবা পাশ দিয়ে বের হবো সেই ব্যবস্থাটাও ছিল না। দীর্ঘ 6 ঘন্টা রাইড করে আমরা এখন যমুনা সেতুতে পৌঁছেছি। শীতের সকাল, তার উপর ব্রিজের উপর, নিচে দিয়ে নদী আর ডান পাশে সূর্য। এই দৃশ্য সত্যি আপনাকে অন্যরকম অনুভূতি দিবে, যা আপনাকে অনেক বেশি রিল্যাক্স ও চিল করতে সাহায্য করবে। একটা ভাইব ক্রিয়েট হয় আসলে এরকম একটা পরিবেশে যখন আপনি রাইড করবেন। সারা রাত রাইড করার পর আপনার কাছে ক্লান্ত মনে হবে না। যে ওয়েদার দেখতেছেন, প্লাস বাম পাশে এত সুন্দর একটা ভিউ, ডান পাশে একটা সুন্দর ভিউ। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছে না আমি প্রায় 6 ঘন্টার মতো রাইড করেছি। আসলে 2 চাকার বাহনটা এই জন্যই আমার এত বেশি পছন্দ। 2 চাকার রাইড বলতে আমি বাইককে বোঝাচ্ছি। বাইকটা আমার এই জন্য এত বেশি ভালো লাগে। তো আমরা আসলে চাইলেই কিন্তু গাড়ি দিয়ে টেকনাফ তেঁতুলিয়া কেন সব জায়গায় যেতে পারি, কিন্তু গাড়িতে আসলে এরকম সব কিছু আসলে দেখা যায় না, সব কিছু এত ভালোভাবে বোঝা যায় না। আর এই যে শীতের সকালে যে বাতাসটা এসে যে গায়ে লাগতেছে, এই বাতাসটা আসলে অন্যরকম একটা মজা। আর পুরো ফ্রেশ, এত ভালো লাগতেছে নিঃশ্বাস নিতে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর বাম পাশে তো রেল লাইনও দেখতে পাচ্ছি। যাই না সামনে আসলে আসার মতো যেরকম ট্রেন ছিল, যাওয়ার সময় এরকম ট্রেন পাই কিনা। যদি এরকম ট্রেন পাই তাহলে সেটা আসলে সম্পূর্ণ ভাগ্যের হয়ে থাকবে। তো ট্রেন থাকুক না থাকুক সেটা পরের কথা, সমস্যা নেই। তো আমরা কিন্তু ঢাকার প্রায় কাছাকাছি এসে গেছি। তো আমরা একটু পরে রেস্ট নিব। আমরা অনেকক্ষণ রাইড করেছি, বললামই তো আপনাদেরকে। তো চেষ্টা করবো আমরা সামনে গিয়ে রেস্ট করতে। আর আমাদের আসলে বাইকটাও একটু রেস্ট করাতে হবে, কারণ যেহেতু আমরা টানা 6 ঘন্টার মতো রাইড করছি, কিন্তু আমরা খুব কম সময় রেস্ট নিচ্ছি, 15 মিনিট 20 মিনিট করে দাঁড়িয়েছি। তো আমরা চেষ্টা করেছি একটা প্রপার ওয়ে মেনটেন করতে। 100 কিলোমিটার পর পর আমরা 15 থেকে 20 মিনিট বাইককে রেস্ট দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটা মেনটেন করতে, কারণ এই জিনিসটা যদি মেনটেন না করেন বাইক আপনার পারফরমেন্স ফেল করবে। আর এই হাইওয়ে রোডে যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বুঝতেই পাচ্ছেন আপনার ট্যুরটাও মাটি হবে। তাছাড়া এত সকালবেলা আসলে সার্ভিস সেন্টার এটা সেটা খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তাই চেষ্টা করবেন প্রতি 100 কিলোমিটার পর পর 15 মিনিট করে রেস্ট দিতে। আর অবশ্যই ইঞ্জিন অয়েলের কথা মাথায় রাখবেন, যে একটু ইঞ্জিন অয়েল চেক করে নেবেন যে কোথাও দিয়ে লিক হচ্ছে কিনা, কিছু হচ্ছে কিনা, তাহলে সবচেয়ে বেটার হয়। আর ঢাকায় ঢুকলে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা ট্রাফিক পুলিশদেরকে ফুল দিব, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব, আর কিছু এই আর কি কথাবার্তা বলবো আমরা সবাই মিলে। তো আমরা রেস্ট নিতে হবে, আসলে রেস্ট নেওয়াটা এখন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, যেহেতু প্রায় 6 না আরও বেশি, 7 ঘন্টার মতো হয়ে গিয়েছে রাইড করতে করতে। তো আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো ঢাকা থেকে বের হয়ে। তখন আমি আবার স্টার্ট করব, কারণ অলরেডি আমার প্রায় ব্যাটারিও শেষ, ক্যামেরার ব্যাটারি অলমোস্ট শেষের দিকে, একটু চার্জ করতে হবে। আলহামদুলিল্লাহ। তো ঢাকায় ঢোকার সাথে সাথেই আমরা প্রথমে আমাদের ট্রাফিক ভাইদেরকে পেয়ে যাই, যারা সারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এরকম নিরাপত্তা নিশ্চিত করে থাকে, আমাদেরকে সেবা দিয়ে থাকে। তো আমরা চেষ্টা করেছি তাদেরকে সৌজন্য সাক্ষাৎ করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদেরকে কোনো গিফট দিতে পারিনি। কারণ আমাদের টোটাল 5টা বাইক ছিল, 3টা বাইক আমরা আগে চলে আসি, 2টা বাইক একটু পেছনে ছিল। তো তাদেরও আসলে সময় কম ছিল, তাদেরও প্রায় ডিউটি শেষ, তারা চলে যাচ্ছিল। তাই তাদেরকে একটু তাদের সাথে দাঁড়ালাম এবং একটু কথা বললাম। তাদেরকে বলেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু তারা যেহেতু বললো যে না সমস্যা নেই, তো আমরাও তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে তাদেরকে ধন্যবাদ জানানোর চেষ্টা করলাম। তো আমরা তাদের সাথে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো আমরা এখন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। এখন বাজতেছে প্রায় সকাল 9টার মতো, অলমোস্ট 9টাই বাজে অ্যাকচুয়ালি। তো ভিডিওটা অন করার মেন উদ্দেশ্য অ্যাকচুয়ালি আপনারা তো আমাদের টি শার্টটা দেখেননি, কারণ শীতকাল ছিল, শীতকালে আসলে ভারী কাপড় চোপড় থাকার কারণে টি শার্টটা আর কাউকে দেখানো হয়নি। তো এখানে আমাদের টি শার্টটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মেঘনা সেতু পার হচ্ছি, সামনে আমরা কুমিল্লা গিয়ে রেস্ট নিব। পথে আমরা চেষ্টা করবো স্পিড লিমিট যেখানে যত লেখা তত মধ্যেই থাকতে। এখানে 60 লেখা, আমরা 60-র মধ্যে স্পিড লিমিট রাখার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ কুমিল্লা গিয়ে আমরা আবার রেস্ট নিচ্ছি। কুমিল্লা থেকে রেস্ট নেওয়া শেষ করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমরা সরাসরি এখন কক্সবাজার চলে যাব। এর মাঝখানে হয়তো আমরা চট্টগ্রামে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। এছাড়া পথে আমরা আর কোনো বিরতি নিচ্ছি না। তো এখন বাজতেছে প্রায় 2টার মতো। আমরা অনেক আগেই কুমিল্লা পৌঁছে যাই, আমরা প্রায় 11:30 থেকে 12টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাই। কিন্তু আমরা এখানে একটু রেস্ট নেই, কারণ যেহেতু আজকে শুক্রবার ছিল। তো আমরা চেষ্টা করেছি জুমার নামাজটা শেষ করেই এবং সবার সাথে আনুষ্ঠানিকতা শেষ করে রওনা দিতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2টা বাজিয়ে এখন আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে কক্সবাজারে। তো এখন আছি চকরিয়া রোডে। আসলে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, রাস্তায় কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা। তার লেট হওয়ার একমাত্র অন্যতম কারণ আসলে আজকে আজহারি হুজুরের মনে হয় একটা
বওয়াজ আছে কক্সবাজারে, যার কারণে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে চট্টগ্রাম আসতেছে। আসলে এটা কি দেখলাম, এত মানুষ কিভাবে আসতে পারে একসাথে, মানে এটা আসলে কিছু দূর আসার পরে একটা চেকপোস্ট দেখতে পেলাম। চেকপোস্টটা আমাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি। পরে তাদেরকে আমাদের ডিটেলস করে বললাম, তারা আমাদের কাগজপত্র চেক করলো। আর আমরা বললাম যে আমরা টেকনাফ যাবো, কিন্তু তারা বললো আজকে তো টেকনাফ যেতে পারবেন না, সন্ধ্যা 6টার পরে টেকনাফ যাওয়া বন্ধ করে দেওয়া হয়। পরে আমরা জিজ্ঞেস করলাম আসলে তো আমরা একটা ট্যুর দিচ্ছি এবং এমন এমন সব ডিটেলস আমাদের খুলে বললাম, কিন্তু তারপরে তারা আমাদেরকে টোটালি যেতে দেবে না, কারণ তারা বললো যে না, এখন আপনাদেরকে যেতে দেওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, কারণ টেকনাফ রোডে প্রচুর ডাকাতি হয়। তো এটা শুনে আমাদের আসলে বেশ মনটা একদম ভেঙে গেল যে কি বলেন, আমরা এত কষ্ট করে দূর রাইড করে আসলাম, আমরা যেতে পারবো না। তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও তারা আমাদেরকে কোনোভাবেই যেতে দিবে না, কারণ তারা বললো যে দেখেন আপনাদের একটা লাইফ রিস্ক পড়ে যায়, আর এই লাইফ রিস্ক আমরা আপনাদেরকে কোনোভাবেই ছাড়তে দিতে পারবো না, সো আপনাদেরকে এখানে থাকতে হবে। যাই হোক, এখন আর কিছু করার নেই, প্রশাসনিক নির্দেশ, তো আমাদেরকে এখানেই থাকতে হবে। এবং আমরা দোকানের পাশে বসলাম, টেকনাফ যাওয়ার মুখে যে রোডটা, এবং তাদের কাছ থেকে আসলে গল্প শুনতেছিলাম যে আসলে কী সমস্যাটা হয়েছে, কেন এই রোডটা বন্ধ করে দিয়েছে। তো আপনারা যেভাবে, যারা এইভাবে টেকনাফের জন্য রোড দিবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আগের থেকে খবর নিতে যে রোডটা অ্যাক্টিভ আছে কি না, না হলে হচ্ছে কি আপনাকে কিন্তু এভাবে যেতে দিবেন না এবং সারা রাত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। ভোর হওয়ার একটু আগে আমরা রওনা দিয়ে দিলাম টেকনাফের উদ্দেশ্যে। প্রশাসনকে অনেক বেশি রিকোয়েস্ট করে আমরা আসলে চলে যাই, কারণ আমাদের সময় চলে যাচ্ছিল। সেটা ছাড়াও আমরা অনেক আগেই চলে আসি, যার কারণে আমাদেরকে অনেকক্ষণ রেস্ট নিতে হয়েছিল। তো মাঝখানে আমরা আবার একটা হোটেল রুম নিলাম, হোটেল রুম নিয়ে আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রাখলাম, রেখে আবার আমরা চলে আসি। তো মোটামুটি রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় একটু কুয়াশা আছে, আশা করি কিছুক্ষণ পরেই আমরা আমাদের সেই স্বপ্নের টেকনাফ দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, আমরা টেকনাফ পৌঁছে গেলাম। দুঃখের বিষয় হচ্ছে এই সময় আমাদের ক্যামেরায় চার্জ না থাকার কারণে আসলে আমি ভিডিও করতে পারিনি। পরে কয়েকটা ছবি তুলে নিলাম। আসলে আমার ফোনের ক্যামেরা এবং মাউন্ট ক্যামেরা দুটোরই চার্জ শেষ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা টেকনাফ এসে গেলাম এবং কয়েকটি ছবি তুললাম। আসলে নিরাপদ সড়ক আমাদের দায়িত্ব। নিরাপদ সড়ক আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন হাজারো মানুষ সড়ক পথে যাতায়াত করে, কিন্তু অনেকেই সঠিক নিয়ম মানে না, যার ফলে ঘটে দুর্ঘটনা। নিরাপদ সড়কের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সড়ক নিরাপত্তার নিয়মগুলো মেনে চলতে হবে। আর এই নিয়মগুলো যারা প্রতিষ্ঠা করতে চায় এবং যারা এই নিয়মগুলোর জন্য থাকে, নিয়মগুলো যাতে আমরা মেনে চলি, তারাই হচ্ছেন আমাদের এই ট্রাফিক পুলিশ ভাইগণ। তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে। তো আমরা চেষ্টা করেছি তাদেরকে কিছু আনুষ্ঠানিকতা করতে, একটি গিফট দিতে, ফুল দিতে। আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যারা হচ্ছে এরা অক্লান্ত পরিশ্রম করে আসলে নিরাপদ সড়ক মেনটেন করে থাকে। তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।